আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ক্র্যাশ কোর্সের আজকের ফিজিক্স ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় টিচার ইমরান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় টিচার ইমরান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওরা হচ্ছে জয়েন করুক, তাহলে ইন দ্য মিন টাইম আমরা একটু ওয়েট করে শুরু করে দিই। আচ্ছা, আই থিংক আমি শুরু করে দিই। হ্যাঁ, ওকে, আপনি শুরু করতে পারেন। ওকে। হাই এভরিওয়ান, আমার পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আগের ক্লাসগুলোর মতো আজকেও বা গত ক্লাসের কন্টিনিউটি ধরে রাখার জন্য আজকে আমি ইমরান মুস্তফা তোমাদের সাথে আছি। আমরা আজকের ক্লাসটা ওয়ার্ক পাওয়ার এনার্জি বা কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের তৃতীয় লেকচার, এবং আজকে থিওরি লেকচার মোটামুটি শেষ হয়ে যাবে। আর আমরা নেক্সট ক্লাস থেকে আশা করছি যে এই চ্যাপ্টারে যে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো সলভ করে দেব, এবং যত ধরনের কোয়েশ্চেন হয় সেগুলো তোমাদের কভার করে দিব। যদি লাস্ট ক্লাসটা আমরা একটু দেখি, যে লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম সেটা একটু যদি 2 মিনিটে রিভিউ করে ফেলি। আমাদের লাস্ট ক্লাসে শুরু করেছিলাম আমরা কাজ দিয়ে, কাজ কাকে বলে এবং কাজের যে প্রকারভেদ গুলো ছিল, কখন ধনাত্মক কাজ হবে, কখন ঋণাত্মক কাজ হবে এবং কখন শূন্য কাজ হবে। প্রথমত আমরা এই 3 ভাবে দেখেছিলাম যে আসলে একটা বস্তুকে যখন আমি ফোর্স অ্যাপ্লাই করব, সেই বস্তুটা সবসময় সোজা যাবে এমন কোনো কথা নেই। সে হয়তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যেতে পারে, হয়তো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যেতে পারে, অথবা আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি তার সাথে কোণ করে বিভিন্ন অ্যাঙ্গেলে সে নড়াচড়া করতে পারে, সরণ করতে পারে। এবং সেই ক্ষেত্রে সেই কোণের উপর বেস করে আমরা কিভাবে কাজগুলোকে সংজ্ঞায়িত করবো সেই জিনিসগুলো দেখেছিলাম, এবং তোমাদের শর্টকাটে একটা জাস্ট এই জিনিসটা বলে দিয়েছিলাম, যদি এটা মনে রাখো তাহলে শূন্য কাজ, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ কি তা সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাবা। এবং এই ক্ষেত্রে আরেকটাও মানে বোঝার উপায় ছিল যে তুমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছো তোমার সরণ যদি ওই দিকেই হয় বা সরণের উপাংশটা যদি ওই দিকেই থাকে সামহাও, তাহলে সেটা ধনাত্মক কাজ। আর তুমি যেদিকে বল অ্যাপ্লাই করছো সরণের উপাংশটা যদি তার বিপরীত দিকে থাকে তাহলে সেটা ঋণাত্মক কাজ। আর তুমি যেদিকে বল অ্যাপ্লাই করছো সরণটা যদি ডিরেক্টলি তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল উপরে নিচে হয় তাহলে সেক্ষেত্রে কাজটা হবে আমাদের শূন্য কাজ। তাহলে এই 3 ভাবে আমরা কাজকে সংজ্ঞায়িত করেছিলাম, এবং সেখান থেকে আমরা দেখেছিলাম যে কাজ অনেক ধরনের বলের সাহায্যে হতে পারে। একটা অবজেক্টকে তুমি নিচে থেকে উপরে উঠালে সেটা তোমার দ্বারাও কাজ একটা হতে পারে, আবার যেহেতু তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছো তাহলে এখানে অভিকর্ষ বলের দ্বারাও একটা কাজ হয়। তো নর্মালি তোমার কাছে যখন কাজ চাওয়া হবে যে কাজ কতটুকু হয়েছে, সেক্ষেত্রে অ্যান্সারটা হবে তোমার দ্বারা যে কাজটা হয়েছে সেটা। ঠিক আছে, তোমাকে স্পেসিফিকলি যদি বলে দেয় হ্যাঁ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করো, সেক্ষেত্রে তুমি অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করবা। বাট নর্মালি যেহেতু তুমি বলটা অ্যাপ্লাই করেছো, তোমার দ্বারা কৃত কাজটাই সবসময় বের করতে বলে। এরপর আমরা এনার্জি দেখেছিলাম যে শক্তি, এবং যে শক্তির কনভার্সন গুলো ছিল বা শক্তির 2 প্রকার ছিল আমরা বলেছিলাম, গতিশক্তি এবং বিভব শক্তি। এবং সেই গতিশক্তিকে কিভাবে আমরা কাজের মাধ্যমে গতিশক্তির ইকুয়েশনটা পেতে পারি সেটাও তোমাদের প্রুফ করে দেখিয়েছিলাম। ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখানে যে কাজটা করা হয়েছিল সেই কাজটাই বস্তুতে গতি হিসেবে বা গতিশক্তি হিসেবে সঞ্চিত হয়েছিল। ঠিক আছে, এবং আমরা বলেছিলাম শক্তি কি জিনিস, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্য, অ্যাবিলিটি টু ওয়ার্ক। এবং এর কারণে কি হয়, আমাদের শরীর থেকে বা আমরা যেহেতু পুশ করছি আমাদের শরীর থেকে শক্তি ওই বস্তুটার মধ্যে সঞ্চিত হয়, যেটা দিয়ে সে বিভিন্ন ধরনের কাজ করতে পারে। যেমন প্রথম ক্ষেত্রে গতিশক্তির ক্ষেত্রে কি হয়েছিল, আমার দ্বারা শক্তিটা এই বস্তুর মধ্যে গিয়েছিল এবং তারপর এই বস্তুটা আসলে এই জায়গা থেকে এই জায়গায় মুভ করেছে, তাহলে আমার শক্তিটা ওর মধ্যে চলে গেল। ঠিক আছে, গতিশক্তি হিসাবে। আবার ঠিক সেম ভাবে আমি যখন এই একটা বস্তুকে মাটি থেকে উপরে তুলে নিচে এখানে উপরে এখানে রাখলাম, তখন আমার মধ্য থেকে একটা শক্তি গিয়ে ওর মধ্যে জমা হয়ে গেল, যেটাকে আমরা বলছি বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। এবং সেই পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রেও কিন্তু আমরা ইকুয়েশনটা বের করে দেখেছি
যে পোটেনশিয়াল শক্তির ক্ষেত্রে ইপি ইজ ইকুয়ালস টু এম জি এইচ। তাহলে এই ছিল মোটামুটি আমাদের আগের ক্লাসের রিভিউ। তো তোমরা যারা আগের ক্লাসটা বাসায় ভালো করে দেখোনি, মিস করেছো, আমি বলবো তারা আবার একটু দেখে ফেলবা, ঠিক আছে? আর অলরেডি তোমাদের রেডি হয়ে গেছে নোটসটা দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, as soon as possible. ইন দ্য মিন টাইম তোমরা তোমাদের, আমি বলেছিলাম যে তোমাদের পক্ষ থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন গুলো তোমাদের ওয়েব অ্যাপের মাধ্যমে পাঠাতে থাকো। অলরেডি যেহেতু আমরা নেক্সট ক্লাস থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, তো সেই ক্ষেত্রে তোমরা প্রবলেম গুলো পাঠালে আমাদের জন্য ইজিয়ার হবে, তোমাদের প্রবলেম গুলো সলভ করতে পারবো আমরা। আচ্ছা, তো সবাইকে বলি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও নিয়ে আসো, হ্যাঁ, জাস্ট এখানে উল্টাপাল্টা কথা না বলে, যেহেতু ক্লাস করতে আসছো, আমরা উল্টাপাল্টা কথা না বলি, একজনের সাথে আরেকজনের পরিচয় হওয়ার দরকার নেই। হ্যাঁ, যখন তুমি একটা ভালো জায়গায় যাবা, ভালো কিছু করবা লাইফে, এমনি অনেক পরিচিত হয়ে যাবে, ঠিক আছে? এখন কলেজ লেভেলে আছো, স্কুল লেভেলে, অনেক ছোট লেভেলে আছো, একটা মোবাইল পেয়েছো, বাবা মা হয়তো মোবাইল দিয়েছে ক্লাস করার জন্য, এই মোবাইলটা মানে মিস ইউজ করো না, ঠিক আছে? এই মোবাইলটা দিয়ে ক্লাসগুলো করো, নলেজ গুলো গেইন করো, কারোর সাথে ইন্টারাক্ট করার দরকার নেই শুধু শুধু, ঠিক আছে? আমি কি পড়াচ্ছি সেটা দেখো, ভাইয়ার সাথে কোনো কিছু ইন্টারাকশন লাগলে সেটা করো, কোনো প্রবলেম থাকলে প্রবলেম গুলো সলভ করে নাও। মোবাইল ইউজ করার অনেক বেশি সময় পাবা সামনে। আচ্ছা, তো অন্য কথা না বলি, আমরা আমাদের শুরু করে দিই। আচ্ছা, তাহলে প্রথমত আমরা যেহেতু লাস্ট ক্লাসে বিভব শক্তি দেখেছিলাম, আজকে আমরা দেখব যে শক্তি আরো কি কি রকম হতে পারে, বা এই শক্তির মাধ্যমে আমরা কি কি ধরনের কাজ পেতে পারি। তো মূলত তোমাদের বই থেকে যদি আমি একটু চিন্তা করি, যে আমাদের একজন গতকালকে কোশ্চেন করেছিলাম যে বিভব শক্তি এবং গতি শক্তি কি একই সাথে কোএক্সিস্ট করতে পারে কিনা, যেহেতু দুটাই শক্তি, এবং দুটোর মাঝখানে রিলেশন আছে কিনা। অবভিয়াসলি আছে। যেমন আমরা বলেছিলাম যে এই একটা অবজেক্টকে যখন আমরা মাটি থেকে উপরে তুলবো, একটা অবজেক্টকে যখন আমি মাটি থেকে উপরে তুলবো, এইখানে যখন বস্তুটা স্থির, তখন আসলে আমরা বলতে পারি তার বেগ বা ভি বা ইউ সবকিছু হচ্ছে জিরো, রাইট? কিন্তু এই যে বস্তুটা মাটির একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে স্থির হয়ে আছে, তাহলে কি তার মধ্যে একটা শক্তি সঞ্চিত নেই? সে তো ভূমি অবস্থা থেকে উপরে উঠেছে, অবশ্যই তার মধ্যে একটা শক্তি সঞ্চিত রয়েছে, এবং সেই শক্তিটা কি বলছি আমরা? বিভব শক্তি। তার মধ্যে কিন্তু কোনো গতি শক্তি নেই, বিকজ সে গতিতে নেই। যে মোশনে থাকবে তার মধ্যে কাইনেটিক এনার্জি থাকবে, যে মোশনে থাকবে না তার মধ্যে কাইনেটিক এনার্জি থাকবে না। তাহলে এর মধ্যে একটা শক্তি সঞ্চিত আছে, যে শক্তিটাকে আমরা কি বলছি? আমরা যদি এটাকে এইচ হাইট বলি, তাহলে ওর মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকবে, দ্যাট ইজ আওয়ার ইপি ইজ ইকুয়ালস টু এম জি এইচ। এখন চিন্তা করি বস্তুটা উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, তাহলে বস্তুটা উপর থেকে নিচে পড়ার সময় সাপোজ সে মাঝখানে এইখানে কোন একটা বিন্দুতে এসে পড়তেছে, আমি জাস্ট ওই বিন্দুটাকে ক্যাপচার করলাম যে এখানে কোন একটা বিন্দুতে সে নিচে থেকে পড়তেছিল, উপর থেকে পড়তেছিল। তাহলে এই মোমেন্টটাতে অবভিয়াসলি সে কি মোশনে আছে, তাহলে এই মোমেন্টটাতে সে যেহেতু মোশনে আছে, অবশ্যই তার এখানে একটা গতিশক্তি বের করতে হবে, এবং সেই গতিশক্তিটা কেমন হবে? আবার ঠিক এই মোমেন্টে তার একটা বিভব শক্তিও থাকবে, সেই বিভব শক্তিটা কিভাবে ক্যালকুলেশন করব? তাহলে আমি একটা দাগ দিয়ে নিই যে এই মোমেন্টে আমি ক্যালকুলেশন করতে চাচ্ছি, এবং এই হাইটটাকে তাহলে আমি এক্স হিসেবে চিন্তা করি, ঠিক আছে? মাটি থেকে যে হাইটটা আছে, এই হাইটটাকে আমি এইচ হিসেবে চিন্তা করি, সে মাটি থেকে এইচ উচ্চতায় আছে, তাহলে সেক্ষেত্রে ওই উচ্চতায় তার গতিশক্তি কত বা বিভব শক্তি কত? তাহলে এই উচ্চতার ক্ষেত্রে প্রথমত তার ইপি হবে কত? এম জি এক্স। এই অবস্থায় আমি এই অবস্থায় দেখতে চাচ্ছি, যখন সে একদম মাঝখানে আছে, উপর থেকে নিচে পড়তেছে, তখন তার গতি বিভব শক্তিটা কত হবে? সেটা হবে এম জি এক্স। আবার ঠিক এই মোমেন্টে তার গতি শক্তিটা কত হবে? আমরা অলরেডি গতিশক্তির ইকুয়েশন জানি, ই কে ইকুয়াল টু আমাদের ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমার এই মোমেন্টে বেগটা বের করতে হবে, এবং এই মোমেন্টে বেগটা কিভাবে বের করব? এই যে আমরা জানি প্রথমে তার অবস্থা কি ছিল, সে স্থির ছিল, এখানে সে স্থির অবস্থা থেকে সে নিচে পড়তেছে, তাহলে এখানে ভি বের করতে হবে। তো ভি বের করার ফর্মুলা তোমরা নিজেরাই জানো, ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। কতটুকু এইচ পার করে সে এসেছে? এখানে কি এইচ হবে নাকি এখানে এক্স হবে? এখানে এইচ কিছুই হবে না, এখানে হবে এইচ মাইনাস এক্স। কেন এইচ মাইনাস এক্স? কারণ সে এই উচ্চতাটা পার করে নিচে আসছে, তাহলে এইচ মাইনাস এক্স। তাহলে আমাদের এখানে হবে
2g ইন্টু h মাইনাস এক্স, আর তারপর আমরা বাইরে আউটার ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিই। এখানে আদি ব্যাগটা অবশ্যই শূন্য, যেহেতু সে স্থির অবস্থায় ছিল। তাহলে আলটিমেটলি কাটাকাটি গিয়ে এই টু কাটাকাটি গিয়ে কি থাকবে, এম জি এইচ মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে সে সার্টেন হাইট থেকে নিচে নামার সময় তার বিভব শক্তি যখন সে এই বিন্দুতে থাকবে তখন তার বিভব শক্তি হবে ইপি ইজ ইকুয়ালস টু, আমরা বললাম এম জি এক্স, এবং তার গতিশক্তি হবে ইকে ইজ ইকুয়ালস টু এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কনসেপ্ট ক্লিয়ার করে নিব যে গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সবসময় সমান থাকবে। বস্তুটা যে কোনো পজিশনে থাকুক না কেন, তার গতিশক্তি এবং বিভব শক্তির যে যোগফল এটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। কেন? কারণ আমরা জানি শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী কখনো শক্তি ধ্বংস হয় না, শক্তি সবসময় এক রূপ থেকে আরেক রূপে কি হয়, রূপান্তরিত হয়। তাহলে এই যে মাটি থেকে আমি কি করলাম, বস্তুটাকে উপরে নিয়ে গেলাম, আবার বস্তুটাকে ওখান থেকে ছেড়ে দিলাম, সে পড়তেছে, তাহলে এর মাঝখানে যতগুলো পজিশনে সম্ভব বস্তুটা থাকা, সেই প্রতিটা পজিশনে আমার মোট শক্তি সংরক্ষিত থাকবে। মোট শক্তি সংরক্ষিত থাকা মানে তার বিভব শক্তি গতিশক্তির সমষ্টি কত হবে, সবসময় একটা কনস্ট্যান্ট মান হবে। এবং সেটা কিভাবে, এই প্রুফটা কিন্তু তোমাদের আসতে পারে। তাহলে সবার উপরের পজিশনে আমরা তিনটা পজিশন চিন্তা করে নিই, তিনটা বিন্দু দিয়ে নিই, সো দ্যাট তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো। তাহলে আমরা এখানে তিনটা বিন্দু দিয়ে নিব। ধরো আমরা হচ্ছে এটাকে এ বিন্দু চিন্তা করি, এটাকে আমরা বি বিন্দু চিন্তা করি, এবং মাটি অবস্থাকে আমরা সি বিন্দু চিন্তা করি। এই তিনটা বিন্দুতে আমরা মোট শক্তি যে সংরক্ষিত থাকে সেই জিনিসটা প্রুফ করব। তাহলে এই বিন্দুতে চিন্তা করো, এই বিন্দুর ক্ষেত্রে আমি এই জিনিসগুলো একটু ছোট করে নিয়ে নিই, সো দ্যাট এই যে মাঝখানের এই ক্যালকুলেশন গুলো কিন্তু যেটা আমরা করলাম একটু আগে, ইপি এবং ইকে বের করলাম, এগুলো সবকিছু কি বি বিন্দুর জন্য, রাইট? এগুলো সবকিছু হচ্ছে বি বিন্দুর জন্য। আবার এখন এ বিন্দুর জন্য যদি চিন্তা করি, তাহলে এ বিন্দুতে তার ইপি যেটা আছে সেটা হচ্ছে এম জি এইচ শুধু, আর কিছু নাই, কারণ ওখানে তো গতিশক্তি নাই। তাহলে ইকেটা আমি জিরো লিখে দিই, ইকে হচ্ছে জিরো। তাহলে এটা হচ্ছে কোন বিন্দুতে, এটা আমাদের এ বিন্দুতে। সিমিলারলি সি বিন্দুর কথা চিন্তা করো, যখন উপর থেকে একদম নিচে মাটিতে পড়ে যাবে তখন কি হবে। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে যখন আমরা গতিশক্তি বের করব বা বিভব শক্তি বের করব, প্রথমে যেহেতু সি বিন্দুটা মাটিতে আছে, একদম ভূমি লেভেলে আছে, তার উচ্চতা কত, জিরো, তাহলে তার কোনো বিভব শক্তি নেই, তাহলে এটা হচ্ছে জিরো। এবং তার গতিশক্তি কত হবে তোমরা নিজেরাই বের করতে পারবে, হাফ এম ভি স্কোয়ার। সে ভি স্কোয়ারকে আমরা লিখতে পারি, তোমরা মাত্রই বলেছ, হাফ এম জি স্কোয়ার প্লাস 2g। এখানে কিন্তু আবার এইচ হবে। কেন এইচ হবে? কারণ এ থেকে সি বিন্দুর উচ্চতা কিন্তু এইচ, তাহলে সে এইচ দূরত্ব পার হয়ে এখানে চলে আসছে। তাহলে এখানে আমরা এইচ দিয়ে দিব। তো এইচ দিয়ে আলটিমেটলি যদি ইউ টু জিরো, তারপর এই টু কাটা যাবে, আলটিমেটলি এটা কত আসবে, এম জি এইচ। তাহলে আমরা ইকে ইকুয়াল টু এম জি এইচ পেলাম, এবং এটা হচ্ছে আমার সি বিন্দুর জন্য। তাহলে একটু খেয়াল করে দেখো, এ বি সি এই তিনটা বিন্দুতে আমার যে শক্তিটা আছে তাদের যে যোগফল, সবসময় তাদের যোগফল। প্রথমে এ বিন্দুতে ইপি এবং ইকে যোগফল কত, এমজিএইচ। বি বিন্দুতে ইপি এবং ইকে যোগফল কত, তুমি চিন্তা করে দেখো, আমি যদি ক্যালকুলেশনটা দেখিয়েও দিই, আমরা ইপি প্লাস ইকে চাচ্ছি। সো ইপির মানটা তোমরা পেয়েছো এমজিএক্স, ইকে এর মানটা পেয়েছো এমজি ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে এমজিএক্স কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু এমজিএইচ। তাহলে বি বিন্দুতে আমার মোট শক্তি কতটুকু থাকতেছে, এমজিএইচ। এই বিন্দুতে আমার মোট শক্তি থাকতেছে এমজিএইচ। ঠিক সেম ভাবে সি বিন্দুতে দেখো, ইপি তো জিরো আর ইকে হচ্ছে এমজিএইচ, তাহলে সি বিন্দুতে আমার মোট শক্তি থাকতেছে কত, জিরো প্লাস এমজিএইচ, সো এমজিএইচ। তাহলে আমার এই তিনটা বিন্দুতে শক্তি কি থাকতেছে, সংরক্ষিত থাকতেছে। তো এভাবে তোমাকে শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করতে বলতে পারে যে উপর থেকে স্থির অবস্থা থেকে মুক্ত হবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করো। এবং এখানে তুমি চাইলে দুইটা বিন্দু দেখাতে পারতা, বাট আমি এখানে তিনটা বিন্দু নিয়েছি। ঠিক আছে, যে একটা বিন্দুতে সে স্থির, আর একটা বিন্দুতে সে স্থির এবং মানে তার বিভব শক্তি আছে, গতিশক্তি দুটোই আছে,
এবং নিচের বিন্দুতে তার শুধু গতিশক্তি আছে। এখন তুমি চাইলে এখানে আরো কতগুলো পয়েন্ট নিতে পারতো, আবার সেগুলো নেওয়ার দরকার নেই। তুমি চাইলে 100টা পয়েন্ট নিয়েও একই জিনিস প্রুভ করতে পারতো। আমার একটা 100টা পয়েন্ট নেওয়ার দরকার নেই, একদম সবচেয়ে উঁচু বিন্দু, সবচেয়ে নিচু বিন্দু, মাঝের যে কোনো একটা বিন্দু নিয়ে নিলাম। ঠিক আছে। আর এরপর হচ্ছে এই প্রুফটাই তোমাদের সরল দোলকের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। তাহলে এটা একটু নতুন জিনিস, তাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আই থিঙ্ক এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে আমরা, শক্তি সংরক্ষিত থাকে এটা ক্লিয়ার হয়ে গেছে। এবং একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এটা যে উচ্চতা, ভূমি থেকে উচ্চতা এইচ দেয়া আছে, এইচ কিন্তু সবসময় দেয়া নাও থাকতে পারে, অন্য কিছু উচ্চতাও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, আমরা যখন গতিশক্তি ক্যালকুলেশন করব, whenever we will calculate kinetic energy, গতিশক্তি ক্যালকুলেশন করব, এটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে বস্তুটা কত দূরত্ব পার করে এসেছে। আর আমরা যখন বিভব শক্তি ক্যালকুলেশন করব, তখন আমরা ক্যালকুলেশন করব ভূমি থেকে কত উচ্চতায় আছে। এটা অনেকে অনেক জায়গায় প্যাচ লাগায় দাও, ভূমি থেকে কত উচ্চতায় আছে। কেন বললাম প্যাচ লাগাই দাও, একটু পরে আমি হয়তো উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই দিব। তাহলে যখনই আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব, গতিশক্তি বের করব হাফ এম ভি স্কোয়ার, সেই ভি ইকুয়াল টু আমরা ফর্মুলা বসাবো ইউ স্কোয়ার প্লাস 2g সামথিং। সেই সামথিংটা কতটুকু হবে? সেই সামথিংটা হবে বস্তু কত দূরত্ব পার করে এসেছে। যেহেতু সে এ বিন্দু থেকে এইচ বিন্দুতে, বি বিন্দুতে এসেছে, এ বিন্দু থেকে বি বিন্দুতে সে নিচে নেমে এসেছে, তাহলে এই ক্ষেত্রে সে কতটুকু দূরত্ব পার করে এসেছে? h মাইনাস এক্স, এই দূরত্বটা। বাট নট নেসেসারিলি সবসময় h মাইনাস এক্স দূরত্বই পার করবে। এটা 10 দেয়া থাকতে পারে, হয়তো বলে দিবে 10 মিটার নিচে নেমে আসছে, তখন কত হবে? ঠিক আছে। তাহলে গতিশক্তি বের করার সময় আমরা সব সময় এখানে যে এইচটা ইউজ করব, সেই এইচটা হবে কি কতটুকু দূরত্ব পার করে নিচে নেমে এসেছে। এবং বিভব শক্তির ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব সব সময় সে মাটি থেকে কতটুকু উচ্চতায় আছে। ঠিক আছে। এখানে যে সবসময় এইচ আর এক্স দেওয়া থাকবে এমন কোনো কথা নেই, তুমি জাস্ট এই দুটা কথা মনে রাখবা। এখন এইচ এক্স ওয়াই যা মন চায় তা দেওয়া থাকুক, তুমি জাস্ট ওই নলেজটা দিয়ে বের করে ফেলতে পারবা যে এখানে এইচটা কি হবে, এইচটা কি এইচ হবে, এইচটা কি এইচ মাইনাস এক্স হবে, নাকি এইচটা শুধু এক্স হবে। তাহলে এই কনফিউশন গুলো দূরে, এখানে এইচ এক্স কিছুই নাই, সোজা কথা গতিশক্তির জন্য সে কতটুকু নিচে নেমে আসলো সেটা, এবং বিভব শক্তির জন্য সে ভূমি থেকে কতটুকু উচ্চতায় উঠলো সেটা। ঠিক আছে। এখন আরেকটা মজার ইন্টারেস্টিং, যদি আমি এই জিনিসটাকে একটু পেঁচানোর চেষ্টা করি, হোয়াট ইফ এই সেম জিনিসটাই হচ্ছে বাট কোন একটা সার্টেন হাইটে, এখন আর মাটি থেকে না, এখন আর মাটি থেকে না। যেমন ধরো সেম জিনিসটা হচ্ছে বাট এখন হয়তো একটা বিল্ডিং এর উপরে, একটা বিল্ডিং এর উপরে, ঠিক আছে, এটা একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর উপরে তুমি একটা বস্তুকে ফেলেছো এরকম কিছু, তাহলে সেই বিল্ডিং এর উপর থেকে এখানে একটা বস্তু ছিল, সেই বস্তুটাকে তুমি এখানে নিয়ে গেলা, তারপর এখান থেকে নিচে পড়তেছে, তারপর ধরো বলা হলো এটা তো বিল্ডিং, বিল্ডিং এর অবশ্যই একটা হাইট দেওয়া থাকবে, সেই বিল্ডিং এর হাইটটা ধরো সাপোজ দেওয়া আছে তোমার কাছে এইচ এ ধরো, বা এইচ বি সামথিং, বা এইচ ড্যাশ ইকুয়াল টু ধরো 20 মিটার। তাহলে 20 মিটার উপরে বস্তুটা আছে, তারপর সেই বস্তুটাকে আমি উপরে নিয়ে গেছি আরো, ধরো এটা মাটি থেকে হচ্ছে তোমার 100 মিটার, এই উচ্চতাটা হচ্ছে ধরো 100 মিটার। তাহলে আমি ভূমি থেকে 100 মিটার উপরে নিয়ে গেলাম, তারপর সেখান থেকে ফেলে দিচ্ছি। সেখান থেকে ফেলে দিলে মাঝখানে কোনো একটা অবস্থানে সে আসলো, তখন তার গতিশক্তি বিভব শক্তি ক্যালকুলেশন করবো কিভাবে? গতিশক্তি বিভব শক্তি ক্যালকুলেশন করবো কিভাবে? এখন যখন তুমি, আমি যদি বিন্দুগুলো দিয়ে নিই বোঝার সুবিধার্থে, তাহলে এটা হচ্ছে ধরো আমাদের আগের মতো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এবং এটা বরাবরের মতো হচ্ছে আমাদের মাটি। তাহলে সেই ক্ষেত্রে যখন তুমি এ বিন্দুতে বিভব শক্তি ক্যালকুলেট করবে, সেই ক্যালকুলেশনটা কি তোমার এই যে উচ্চতাটা থাকবে আমার, সেই উচ্চতাটা ক্যালকুলেশন করব, কালারটা চেঞ্জ করে দিই, আমি এই উচ্চতার ক্যালকুলেশন করব এই বিন্দুর জন্য,
নাকি ভাইয়া আমি এখান থেকে এই উচ্চতাটা ক্যালকুলেশন করবো, কোনটা? দেখি তোমরা কি বলতে পারো। আমি চাচ্ছি এই বিন্দুতে বিভব শক্তি বের করবো, তাহলে এই বিন্দুতে বিভব শক্তি বের করবো। তাহলে এই বিন্দুতে বিভব শক্তি বের করার জন্য আমি যেটা বললাম, ইপি ইকুয়াল টু ফর্মুলা আছে এম জি কিছু একটা। এই কিছু একটা কত হবে? এটা কি তোমার 80 মিটার হবে নাকি এটা 100 মিটার হবে? দেখি তোমাকে অ্যান্সার দিতে পারো কিনা। আচ্ছা, সবাই বলছো মাটি থেকে, সবাই বলছো মাটি থেকে। কনফিউজ। একজন সাদি হাসান বলছো 100 মিটার হবে, নরসিংহ বলতেছো ইপি এর জন্য ভূমি থেকে। হ্যাঁ, সবাই বলতেছো এ বিন্দুর জন্য এইচ হবে 100 মিটার। আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমরা বলছো এ বিন্দুর জন্য হাইট হবে বা ক্যালকুলেশন হবে 100 মিটার। আচ্ছা, তাহলে এখন আমি কি বস্তুটাকে ভূমি থেকে উপরে নিয়ে গিয়েছিলাম? আবার খেয়াল করো, আমি কিন্তু কোশ্চেনে কখনো বলিনি যে আমি মাটি থেকে ওখানে নিয়ে গিয়েছি। আমি বলেছি এই বস্তুটাকে এই বিল্ডিং এর উপর থেকে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, বিল্ডিং এর উপর থেকে এই বিন্দুতে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে কনফিউশনটা ক্লিয়ার করে দেই। কনফিউশনটা অ্যান্সারটা হবে হচ্ছে 80 মিটার। অ্যান্সারটা হবে 80 মিটার। কেন? কারণ বস্তুটা সবসময় মাটি থেকে ক্যালকুলেশন করতে হবে এমন কোনো কথা নাই। সে কোন অবস্থায় ছিল, ইনিশিয়ালি সে কোন অবস্থায় ছিল, দ্যাট ইজ মানে গ্রাউন্ড পজিশন। ওকে, ওই অবজেক্টের জন্য গ্রাউন্ড পজিশন হবে ইনিশিয়ালি ও যেই পজিশনে ছিল। এখনো 20 মিটার উঁচুতে থাকলে 20 মিটার উঁচু ওটাই হবে তার নতুন ভূমি। তাহলে সেক্ষেত্রে এখানে একটা কল্পনা করে নিব ভূমি, আমি এখানে একটা ভূমি কল্পনা করে নিব, এটা হচ্ছে তার নতুন ভূমি। ঠিক আছে, তাহলে এই ভূমিটাকে এখন আমাদের ক্যালকুলেশনে হিসেবে নিয়ে আসতে হবে সবসময়। ঠিক আছে, আমাদের 100 মিটার কিন্তু হবে না, আমাদের হবে শুধুমাত্র 80 মিটার। তাহলে অ্যান্সারটা কিন্তু ভুল, কাইন্ড অফ ভুল। বাট তুমি যদি আবার চিন্তা করে ফেলতে পারো, এটাকে নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু এটা হবে। বাট যেহেতু তার ইনিশিয়াল পজিশন ছিল বিল্ডিং এর উপরে, ওখান থেকে আমি তাকে একটা সার্টেন হাইটে নিয়ে গিয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমার এম জি এইচ যেটা, সেটা হবে হচ্ছে এম ইন্টু জি ইন্টু 80 মিটার। ঠিক আছে, দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। সো হ্যাঁ, আই থিঙ্ক কেউ 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 80 মিটার অ্যান্সার দিয়েছিল। একজন মনে দিয়েছিল হাফসা সারওয়ার মনি, তুমি 80 মিটার অ্যান্সার দিয়েছিলা। উমর রাইহান, তুমিও 80 মিটার অ্যান্সার দিয়েছিলা। রাফি চৌধুরী 80 মিটার, উম্মে আকি 80 মিটার। হ্যাঁ, মোটামুটি কয়েকজন অ্যান্সার দিতে পেরেছো সঠিক। তাহলে আমি আবার ক্লিয়ার করে দিই। হ্যাঁ, সবসময় যে মাটি থেকে, নট নেসেসারিলি, আমাকে সবসময় তার ইনিশিয়াল পজিশনটাকে ভূমি অবস্থা চিন্তা করে নিতে হবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম তোমাদের বিভব শক্তি সম্পর্কে ব্যাপারটা? এখন যদি চিন্তা করো যে হ্যাঁ বস্তুটা উপর থেকে নিচে পড়ে যাচ্ছে, তাহলে বি বিন্দুর উচ্চতা ভাই কিভাবে নিব? হ্যাঁ, বি বিন্দুর উচ্চতা কিভাবে নিবা? ওই যে এ থেকে বি পর্যন্ত উচ্চতা নিবা। তাহলে এই বিন্দুর জন্য ইপিটা ক্যালকুলেশন করে ফেললাম এত, ই কেটা কত হবে সেটা বলি। এবং এখানে তো অবশ্যই স্থির আছে, বস্তুটা অবশ্যই স্থির আছে। তাহলে এই বিন্দুতে কিন্তু তার ইপি বের করে ফেললাম বা বের করে ফেললাম আমরা, এবং ই কেটাও বের করে ফেলি। ই কেটা হচ্ছে 0। এটা হচ্ছে এই বিন্দুর জন্য শেষ। এখন আমরা বি বিন্দুর জন্য বের করি। বি বিন্দুর জন্য বের করি, বি বিন্দু তো দেয়া নেই, ধর আমি দিয়ে দিলাম যে সে 30 মিটার নিচে নেমে আসলো। ঠিক আছে, 30 মিটার নিচে নেমে আসলো, তাহলে এটা হচ্ছে 30 মিটার। আমি বলে দিলাম দিস ইজ আওয়ার 30 মিটার। তাহলে এখানে আমি ডিরেক্ট মান দিয়ে দিই 30 মিটার। ঠিক আছে, তাহলে এই উচ্চতাটা হচ্ছে আমাদের 30 মিটার। তাহলে বি বিন্দুর জন্য যখন আমরা ক্যালকুলেশন করব, তখন ইপি ইকুয়াল টু কত তোমরা নিজেরাই বলতে পারবা, এম জি ইন্টু, এবার এইচ হবে 80 মিটার থেকে 30 মিটার বাদ, রাইট? তার ভূমি অবস্থা থেকে এই উচ্চতাটা 50 মিটার। এবং ই কে কত হবে? হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার, ইউ তো 0, সো ইউ আমি লিখবো না, 2 ইন্টু জি ইন্টু আমি এখানে দিব 30 মিটার।
সো আই থিঙ্ক এই যে সূত্রর কথা ভুলে যাও, ঠিক আছে? সূত্র এইচ আছে না সূত্রে ওয়াই আছে নাকি সূত্রে এক্স আছে, এগুলো ভুলে যাও। আমি গতিশক্তি ক্যালকুলেশন করার সময় ডিরেক্টলি আমি এখানে 30 দিব। কেন? কারণ সে 30 মিটার ক্রস করে এই পর্যন্ত আসছে। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের মাঝখানে যে ইপি এবং ইকে নিয়ে মোটামুটি কনফিউশন যেটা একটু ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করে আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, বি বিন্দুর জন্য হয়ে গেছে, ঠিক সিমিলারলি সি বিন্দুতেও আমি একই রকম ভাবে বের করে ফেলতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার বি বিন্দুর জন্য, আর সি বিন্দুর জন্য আমি লিখে দেই বিকজ এগুলো তোমাদের নোট হিসেবে যাবে, এই জিনিসগুলো তোমাদের নোট হিসেবে যাবে। সো আমি একটু লিখে দেই। এবং ফাইনালি সি বিন্দুতে তার যে গতিশক্তি ইপি সেটা হবে 0, কারণ তার ভূমি স্টেট এসে চলে আসছে। কি কে হবে হাফ এম, এবার হবে কত? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মানে 0 স্কয়ার প্লাস 2 ইনটু জি ইনটু এবার হবে 80 মিটার। ঠিক আছে, সো আলটিমেটলি সি বিন্দুর জন্য আমাদের ক্যালকুলেশনটা হয়ে গেল। তাহলে এভাবে তুমি চাইলে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম আসলে মান দিয়েও প্রমাণ করে দেখাতে পারবা এই প্রতিটা পয়েন্টে তার গতিশক্তি কি, প্রতিটা পয়েন্টে তার গতিশক্তি মানে তার টোটাল শক্তি ধ্রুবক। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। যেটাকে প্রসঙ্গ তল ধরা হবে, হ্যাঁ বলতে পারো, ইনিশিয়াল স্টেট ধরা হবে। আচ্ছা, একজন কোশ্চেন করছো দালানের উপর থেকে এজন্য 80 মিটার হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আমার কাছে ব্যাপারটা এখন ক্লিয়ার। ওকে, হ্যাঁ আই থিঙ্ক বিভব শক্তি নিয়ে আর কোনো প্রবলেম থাকা উচিত না তোমাদের। আমি আরো কিন্তু কনফিউজ করতে পারি চাইলে, হ্যাঁ, বাট এখনই না, একটু ধৈর্য ধরো। আচ্ছা, করেও ফেলি। এখন যদি চিন্তা করো যে আমি যদি মাটির নিচে থেকে নিয়ে আসতাম তাকে, এমন ধরো খনির ভিতরে চিন্তা করতাম, তখন কি হতো? এখানে তো আমি মাটির উপরে উঠাই দিলাম, একটা বিল্ডিং এর হাইটের উপর থেকে উঠাই দিলাম। হোয়াট ইফ আমি খনির ভিতরে চিন্তা করছি, একটা গর্ত করা হচ্ছে, গর্তের ভিতরে আমি চিন্তা করছি, মাটির নিচে, পৃথিবীর নিচে, তখন কি হবে? দেখি কেউ অ্যান্সার দিতে পারো কিনা, তখন কেউ অ্যান্সার দিতে পারো কিনা, দেখি অ্যান্সার দিতে পারো কিনা একটু দেখি। আমি যেটা বললাম যে মাটির নিচে থেকে ক্যালকুলেশনটা কিভাবে হবে, মাটির নিচে থেকে হলে ক্যালকুলেশনটা কিভাবে হবে। তাহলে এই সিনারিওটাই যেটা বললাম, এটা হচ্ছে এখন আমাদের মাটি। আচ্ছা আমি নিচে চলে যাই, দিস ইজ আওয়ার মাটি। এই মাটির মধ্যে তোমরা একটা গর্ত খুঁড়ছো, হ্যাঁ একটা গর্ত করে ফেলছো, অনেক বড় একটা গর্ত করে ফেলছো সামহাউ। সে গর্ত গিয়ে একটা কুয়ার মধ্যে গিয়ে তুমি এখানে বসে আসো, বা এখানে বস্তুটা এবার আছে। তারপর সেই বস্তুটাকে আমি এখান থেকে এখানে উঠালাম। এটা মনে রাখবা, এটা কিন্তু মাটি, এটা কিন্তু পৃথিবী, হ্যাঁ এটা কিন্তু পৃথিবীর সারফেস, পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ, এটা পৃথিবীর পৃষ্ঠ। তাহলে পৃথিবীর পৃষ্ঠ হলে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা সার্টিন গভীরে চলে গেলাম। আমি কতটুকু গভীরে গেলাম বলে দিলাম, ধরো বলে দিলাম তুমি হচ্ছে এইচ গভীরে গিয়েছো, তুমি হচ্ছে এইচ গভীরে গিয়েছো। তাহলে এইচ গভীরে গেলে সেখান থেকে তুমি আবার উপরে নিয়ে আসতেছো বস্তুটাকে, কতটুকু উপরে নিয়ে আসতেছো সেটাও বলে দিলাম। তাহলে এই উচ্চতাটা ধরো কতটুকু হবে আমি বলে দেই, যে এখানে হচ্ছে তুমি এইচ ইকুয়াল টু নাম না দিয়ে, আচ্ছা হ্যাঁ নাম দিয়ে দিতে পারি, এইচ ইকুয়াল টু ধরো তুমি 100 মিটার নিচে চলে গেছো। তারপর সেখান থেকে এইচ ইকুয়ালস টু বা H2 ধরো, হ্যাঁ H2 ধরি, H2 ইকুয়াল টু 80 মিটার উপরে উঠাইছো তুমি বস্তুটাকে। তারপর সেখান থেকে ছেড়ে দিছো, তারপর বস্তুটা এই মাঝখানে কোন একটা পজিশনে আসছে, আগের মতো ABC 3টা পজিশন। এবং সেই দুটোর মাঝখানে যে উচ্চতা ডিফারেন্স সেটাও বলে দিলাম, হচ্ছে ধরো কত মিটার, এটা H3 দেই, হ্যাঁ দেখি কনফিউজ করে দিই তোমাদের, অনেকগুলো H দিয়ে দিব। H3 এটা ইকুয়াল টু হচ্ছে ধরো এবার 20 মিটার। আমি একটু ক্লিয়ার করে লিখি, তাহলে H3 ইকুয়াল টু 20 মিটার। তাহলে এখন তোমরা আমাকে বলবে, এটা কিন্তু মাটির নিচে, অবশ্যই মাথায় রাখবে এটা হচ্ছে এই সবকিছু মাটির নিচে। তাহলে সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশনটা কিভাবে হবে? এটা মাটির গভীরে, চারপাশে মাটি আছে,
তুমি মাটির নিচে আছো, ঠিক আছে? এসব হচ্ছে মাটি। তাহলে আমাকে এ বি সি 3 বিন্দুতে ইপি ইকে ই, হ্যাঁ সবকিছু বের করে দাও আমাকে। তোমাদের কোয়েশ্চেন এটা হচ্ছে এ বিন্দুর জন্য ইপি কত, ইকে কত বের করে দিবা। বি বিন্দুর জন্য ইপি কত, ইকে কত বের করে দিবা। এবং আলটিমেটলি সি বিন্দুর জন্য ইপি কত, ইকে কত আমাকে বের করে দিবা। তোমরা সবাই দেখি কে কত দ্রুত আমাকে অ্যান্সারটা দিতে পারো। তুমি কিন্তু মাটির ভেতরে ছিদ্র করে চলে গেছো, আবারও বলে দিলাম মাটির ভেতরে ছিদ্র করে চলে গেছো। আমি এটা মুছে দিই, এটা মাটির ভেতরে, হ্যাঁ এই যে ছিদ্র করে চলে গেছি। উচ্চতাগুলো না বুঝলে আমাকে বের করে দাও। এই বিন্দুতে সাদিয়া ইসলাম লিখতেছে ইপি হচ্ছে এমজি ইন্টু 80, ইকে হচ্ছে 0। এমজি ইন্টু 80, ইকে ইন্টু হচ্ছে 0। ভেরি গুড। জি এর মান কি চেঞ্জ হবে? গ্র্যাভিটি একটু বেড়ে যাবে এন্ড এভরিথিং উইল বি সেম, সাদি হাসান বলছো। আচ্ছা ঠিক আছে, এখন মূলত কথা হচ্ছে ফর সিম্পলিসিটি ইউ ক্যান কনসিডার দ্যাট গ্র্যাভিটি ইজ নট চেঞ্জিং বিকজ এখানে এইচটা খুবই কম। তোমরা যখন উপরের কলেজে যাবা তখন দেখবা এইচ এর উপর ডিপেন্ড করে গ্র্যাভিটি চেঞ্জ হয়, বাট দ্যাট এইচ ইজ মাচ বিগার দ্যান দিস। ওকে, এখানে আমরা 100 মিটার নিচে নেমেছি, এটা বেশি গভীরতা না। আমরা যদি এখন অনেক বেশি নিচে নেমে যেতাম, ঠিক আছে 100 কিলোমিটার 200 কিলোমিটার, তখন সেটা রেসপেক্টে গ্র্যাভিটি কিন্তু কি হতো চেঞ্জ হতো। জাস্ট লাইক তুমি কি করেছিলা বিল্ডিং এর উপরে যখন 100 মিটার উপরে উঠতেছিলা, বিল্ডিং এর উচ্চতা ছিল 100 মিটার, তখন কি তুমি জি চেঞ্জ করেছো? তুমি কিন্তু জি চেঞ্জ করোনি। তো এই কথা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো এখনই। তুমি যেহেতু মাটির উপর থেকে জি কে চেঞ্জ করোনি, তুমি মাটির নিচে থেকে কেন জি চেঞ্জ করবা? তুমি কলেজে উঠলে দেখবা 3 পজিশনে জি চেঞ্জ করা যায়, মানে জি এর মান ডিফারেন্ট। ভূমিতে একরকম জি এর মান, ভূমি থেকে উচ্চতায় জি এর মান একরকম, ভূমি থেকে নিচে জি এর মান একরকম। বাট ওই যে কতটুকু উপরে উঠলে জি এর মান কনসিডারেবলি কমবে বা বাড়বে, সেটা হচ্ছে একটু বড় মান লাগবে। এত ছোট মানের কারণে জি চেঞ্জ হয় না, ঠিক আছে? বা জি এর যে চেঞ্জটা হয় সেটা নেগলিজিবল। ওকে, আই থিঙ্ক হ্যাঁ মোটামুটি সবাই অ্যান্সার দিতে পারবা। ব্যাপারটা হচ্ছে ক্যালকুলেশনটা হবে কি, এখন আর মাটি আমার পৃথিবীর পৃষ্ঠ না, এখন আমার মাটি হচ্ছে আমাদের নতুন যে পৃষ্ঠটা আমরা নিয়েছি বা নতুন তাকে যে রাখা হয়েছে ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে তার এখন মাটি, এটা হচ্ছে এখন তার ভূমি অবস্থা। আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝলেই তোমরা বুঝে যাবা যে কি হচ্ছে, ঠিক আছে? এখন তার নতুন পজিশন কতটুকু? নতুন পজিশন হচ্ছে এই অবস্থাটা। আচ্ছা, মোটামুটি মোরলেস সবাই আইডিয়াটা ধরতে পারছো। তাহলে এখন আমি আরেকটা কেস এখানে দেখাতে পারি। পেন্ডুলাম, তোমরা পেন্ডুলাম দেখেছো কিনা জানি না। অনেকে পেন্ডুলাম ঘড়ি দেখার কথা, বা অনেকে এমনিতেই দড়ির মধ্যে কোনো কিছু বেঁধে পেন্ডুলামের মতো ঝুলানোর কথা, হ্যাঁ অনেকেই করেছো হয়তো। যেভাবে একটা বস্তুকে সুতার সাহায্যে যদি আমি কি করি এখানে ঝুলাই দিই, তারপর বস্তুটাকে টেনে এখান থেকে এখানে নিয়ে ছেড়ে দিই, দেখা যায় বস্তুটা কি হয় একটা সরল দোলন গতিতে বা একটা এভাবে ঘুরতে থাকে, না এভাবে দুলতে থাকে। তাহলে ওই যে বস্তুটা এভাবে দুলতেছে, সেক্ষেত্রেও কিন্তু বস্তুটা যে শক্তিটা আছে সে শক্তিটা মেনটেন করবে সবসময়, কনস্ট্যান্ট এনার্জি মেনটেন করবে, কনস্ট্যান্ট এনার্জি। সেটা কিভাবে হয় সেটা যদি আমি একটু করে বলে দিই। সাপোজ এখানেও 3টা বিন্দু চিন্তা করতে হবে, হ্যাঁ এখানেও 3টা বিন্দু চিন্তা করতে হবে, এখানেও 3টা বিন্দু চিন্তা করতে হবে, যে বস্তু আসলে 3টা ভিন্ন ভিন্ন পজিশন ছিল। এবং এখানে এই বিন্দুতে বস্তুটা স্থির আছে, এই বিন্দুতে বস্তুটা স্থির থাকবে। এবং মাঝখানে ধরো এটাকে আমি সি বিন্দু চিন্তা করি, একদম নিচে বিন্দুটা এটাকে সি বিন্দু, এবং মাঝখানে আরেকটা ইন্টারমিডিয়েট একটা বিন্দু অবস্থান আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে এরকম ইন্টারমিডিয়েট একটা অবস্থা, হ্যাঁ। তাহলে সে এভাবে এখান থেকে এইদিকে আসতেছিল, এখানে আসবে, এখানে এসে সে আবার আলটিমেটলি বিপরীত দিকে এদিকে আসবে, তারপর আবার নিচে নেমে যাবে। তাহলে এভাবে সে কন্টিনিউয়াসলি কি করতে থাকবে, দুলতে থাকবে, কন্টিনিউয়াসলি দুলতে থাকবে, এভাবে কন্টিনিউয়াসলি দুলতে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বললাম এইখানেও শক্তি সংরক্ষণশীলতা নীতিটা প্রুফ করা যায় চাইলে, ঠিক আছে? এবং আই থিঙ্ক মোটামুটি আচ্ছা আমি কি এটাকে পেঁচাবো কিনা চিন্তা করছি, তোমাদের দেখে নেই সরল দোলক সম্পর্কিত বেশি ডিটেলস আছে কিনা।
যদিও মনে হয় নাই, বাট একটা ছবি আছে, সরল দোলকের একটা ছবি আছে, যে ছবি দিয়ে স্থিতিশক্তি, গতিশক্তি, বেগ এই জিনিসগুলোকে বের করা যায়। জাস্ট ও লিখে দিয়েছে। হ্যাঁ, যেহেতু ছবি দিয়েছে আমরা একটু এটার প্রমাণটা দেখে আসি, বিকজ যেহেতু সিলেবাস কম, ডেপথে যেতে হবে, এবং অলরেডি যেহেতু ছবিগুলো আছে, আই থিঙ্ক এটা ডেপথে যাওয়া আমার উচিত। ঠিক আছে, তোমরা আমার সাথে আই থিঙ্ক এগ্রি করবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা এটাকেও একটু সলভ করে আসি। তাহলে চিন্তা করে দেখো, সাম্যাবস্থান, এই সরল দোলকের ক্ষেত্রে সাম্যাবস্থান বলতে কোন অবস্থানটা বুঝি? বস্তু নর্মালি ছেড়ে দিলে, নর্মালি কোনো ফোর্স কাজ না করলে সে যে অবস্থানে থাকবে সেটা হচ্ছে তার সাম্যাবস্থান। তাহলে এই যে বস্তুটা একদম সোজা হয়ে আছে, দ্যাট ইজ আওয়ার সাম্যাবস্থান। ঠিক আছে, তাহলে এই অবস্থানটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে তার সাম্যাবস্থান। এখান থেকে যে সোজা হয়ে সে এখানে আছে, এটা হচ্ছে তার সাম্যাবস্থান। এটা যদি সাম্যাবস্থান হয়, সাম্যাবস্থান থেকে তুমি একটা দূরত্ব নিয়ে গিয়ে ছেড়ে দিলা। এখন তোমরা এই কতটুকু দূরত্ব নিয়ে ছেড়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক ভাবে পেঁচানো সম্ভব। ফর সিম্পলিসিটি আমি যেটা বলে দেই, এখানে অনেক কিছু করা যায়। আচ্ছা আমি বলে দিই। হ্যাঁ, ধরো সাপোজ এই যে এই পজিশনে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, এটা হচ্ছে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, হ্যাঁ, কোথায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর এখানে তার একটা ইন্টারমিডিয়েট অবস্থা আছে, আমরা দেখতে পাচ্ছি, এবং ফাইনালি নিচে তার একটা ইন্টারমিডিয়েট, মানে সবচেয়ে নিচে সে কতটুকু নিচে হতে পারে, এটা হচ্ছে তার এই পয়েন্টটা। তাহলে আমরা তিনটা রেখা টানলাম, এবং তিনটা রেখা দিয়ে আমি কি বোঝাচ্ছি? তিনটা রেখা দিয়ে তার তিনটা অবস্থান বোঝাচ্ছি। আমি তিনটা রেখা দিয়ে আমি তার তিনটা অবস্থান বোঝাচ্ছি, তাহলে এই তিনটা অবস্থানে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতিটা প্রমাণ করব। তো সেই শক্তির সংরক্ষণশীলতা নীতিকে প্রমাণ করার জন্য প্রথমত তিনটা রেখা বরাবর আমি যেহেতু এ বি সি বিন্দু দিয়েছি, মাঝখানে একটা হচ্ছে বি বিন্দু, তাহলে আমি আলাদা আলাদা লিখে দিই এ বিন্দুর জন্য। তাহলে এ বিন্দুর জন্য যখন আমি ইপি ক্যালকুলেশন করব, আমি অবশ্যই বলেছি, এখানে একটা মজার জিনিস বলে দিই, যে এটা হচ্ছে তার ভূমি। হ্যাঁ, এটা হচ্ছে তার ভূমি, এটা হচ্ছে মাটি। মাটি থেকে তুমি এই যে এখানে একটা উচ্চতা ঝুলাই দিছো তাকে, তারপর ঝুলতেছে সে। তাহলে এই বিন্দুতে আমি যখন তার ইপিটা ক্যালকুলেশন করব, তাহলে সেই ইপিটার মধ্যে কি মাটি থেকে উচ্চতা আসবে কিনা, কোশ্চেনটা হচ্ছে এই বিন্দুতে যখন তার ইপি ক্যালকুলেশন করব, এম জি ইন্টু এইচ বা সামথিং, সেই এইচটা কি মাটি থেকে হবে কিনা। একদম সহজ কথা বলে দিছি যে মাটি থেকে হবে না, তার ইনিশিয়াল অবস্থান থেকে ধরতে হবে। ইনিশিয়াল অবস্থানটা তার ভূমি অবস্থান, বেজ অবস্থান। তাহলে ইনিশিয়াল অবস্থা কোনটা? এই যে সবচেয়ে নিচের যে রেখাটা আমি এঁকেছি সেটা, এইটা হচ্ছে তার ইনিশিয়াল রেখা, এইটা হচ্ছে তার ভূমি। ওকে, আই থিঙ্ক ভূমিটা আমরা আইডেন্টিফাই করতে পারছি, দিস ইজ আওয়ার বেস। তাহলে এইখান থেকে সে যতটুকু উচ্চতা উঠেছে, দ্যাট ইজ আওয়ার এইচ হবে। তাহলে এইচ কতটুকু? এইচ সবার উপরের লাইন এবং সবার নিচের লাইন, এই দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপ, দ্যাট ইজ আওয়ার এইচ। এইচটাকে আইডেন্টিফাই করতে পারছি কিনা? ঠিক আছে, এ বিন্দুর জন্য এইচ হবে তার এই যে সাম্যাবস্থায় ভূমি, এবং এ বিন্দুতে তার যে অবস্থান, এই দুইটা অবস্থানের মাঝখানে যে হাইট ডিফারেন্স, দ্যাট ইজ আওয়ার এইচ ফর ইপি ইন এ পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই এইচটাকে কতটুকু ধরতে পারবো? ধরো কিছু দেয়া আছে মান, কিছু দেয়া আছে, অবশ্যই দেয়া তো থাকতে হবে, আদারওয়াইজ আমরা বের করতে পারবো বা পারবো না। তাহলে এই যে এই উচ্চতাটা ধরো কিছু একটা দেয়া আছে, এটা হচ্ছে h1 সাপোজ, তাহলে আমরা এখানে লিখবো h1, এবং h1টা আসলে এক্স্যাক্টলি না দিয়ে অন্য কিছু দেওয়া উচিত। যেমন ধরো আমি যদি একটু সিম্পলিফাই করে দেই ছবিটাকে, অ্যারোগুলা কেটে দেই, অ্যারোগুলার জন্য কনফিউজ হয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে অ্যারোগুলা কেটে দিলাম, সে মুভ করতেছে এটা তো বুঝবাই তোমরা। হ্যাঁ, এবং তাকে যে বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো, সেই বিন্দুটা যদি আমার ও বিন্দু হয়, ও সি, আর এটাকে আমি ধরো এ বি সি আছে, তাহলে এটা ডি দেই, এটা ই দেই। ঠিক আছে, তাহলে এই বিন্দুর জন্য আমার যে হাইটটা, সেই হাইটটা কত পেলাম আমরা? এই যে এইটা এবং এইটা, দ্যাট ইজ আওয়ার ইসি। ঠিক আছে, এটা হচ্ছে আমার হাইট ইসি, এটা হচ্ছে আমার এই বিন্দুর জন্য বিভব শক্তি বের করার হাইট। তাহলে আমরা লিখলাম এখানে h1 না দিয়ে আমরা এখানে ইসি দিব।
ইসি, এটা হচ্ছে আমার এই বিন্দুর জন্য বিভব শক্তি। ঠিক সেম ভাবে ই কে কত হবে, হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। কিন্তু এখানে দেখো আমি বলে নিচ্ছি সে স্থির আছে এই বিন্দুতে, তাহলে যেহেতু সে স্থির সেহেতু তার কোনো গতিশক্তি নাই এখানে, ঠিক আছে? তাহলে এখানে তার ভিটা জিরো, দ্যাট মিনস তার গতিশক্তি শূন্য। তাহলে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু করলে জিরো স্কয়ার, সো আলটিমেটলি এটা জিরো আসবে। তাহলে এখানে টোটাল এনার্জি কত, এম জি ইন্টু ইসি, এটা হচ্ছে তার টোটাল এনার্জি এই বিন্দুতে। এখন আমরা চলে আসি তাহলে বি বিন্দুর জন্য ক্যালকুলেশনটা কিভাবে করব। তাহলে বি বিন্দুর জন্য আমি নিচে লিখে দিই, এখানে বি বিন্দুর জন্য ইপি ইজ ইকুয়ালস টু, আমার ফর্মুলা কি হবে, এম জি এইচ। এবার এইচটা কি বলেছি, তার ভূমি অবস্থান থেকে, আবার যেহেতু আমি ইপি চাচ্ছি তাহলে ভূমি অবস্থান আগের মতো, এটা যদি তার ভূমি অবস্থান হয় এবং এটা যদি তার বি বিন্দুর ভূমি মানে হরাইজন্টাল লাইন হয়, তাহলে দুইটা লাইনের মাঝখানে ডিফারেন্স কতটুকু, দেখো দুইটা লাইনের মাঝখানে ডিফারেন্স হচ্ছে ডিসি, দুইটা লাইনের মাঝখানে ডিফারেন্স হচ্ছে ডিসি, এই উচ্চতাটা, ঠিক আছে? এই বিন্দু এবং এই বিন্দু ভূমি অবস্থা থেকে বি বিন্দুর যেই হাইটের ডিফারেন্স, এটা হচ্ছে এটা, ঠিক আছে? এবং এটা হচ্ছে সিডি বলতে পারি আমি। তাহলে আমি এখানে লিখে দিব এটা হচ্ছে আমার সিডি, অন্য কালার দিয়ে লিখে দিই, এটা হচ্ছে সিডি। আবার যখন ই কে বের করব, হাফ এম, এইবার তো সে মোশনে আছে, এইবার তো আর বি বিন্দুতে সে স্থির নাই, তাহলে এইবার আমার বি বিন্দুতে যখন আমি গতিশক্তি বের করবো, আমি আবার বলেছি গতিশক্তির জন্য সে কতটুকু উচ্চতা কভার করে এসেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো আমরা এখানে বি বিন্দুতে সে কতটুকু হাইট কভার করে এসেছে বলো, সে এ বিন্দুর সময় যেহেতু সে এতটুকু দূরত্ব এইখানে ছিল এবং বি বিন্দুতে সে যেহেতু এই পজিশনে আছে, তাহলে সে কতটুকু হাইট কভার করে এই পর্যন্ত এসেছে, সে ডিই হাইট কভার করে এই পর্যন্ত এসেছে, রাইট? তাহলে এ বিন্দুতে তার এই পজিশনে ছিল, বি বিন্দুতে সে এই পজিশনে আছে, তাহলে সে কতটুকু হাইট পার করে এসেছে, ই থেকে ডি, এই যে হাইটটা, সে এই হাইটটা পার করে এই পর্যন্ত এসেছে, ই থেকে ডি এই হাইটটা পার করে। তাহলে আমি এখানে উচ্চতাটা ধরবো হচ্ছে ওই যে ভি স্কয়ার মানে হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2gh, তাহলে ইউ তো জিরো, ইউ স্কয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ, এইচ কত হবে তোমরাই বলেছো, ডিই, ডিই দূরত্ব পার করে সেখানে এসেছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে আমরা দেখি, এই হাফ হাফ কাটাকাটি তো চলে যাবে, হাফ আর 2 কাটা যাবে, তাহলে থাকবে এম জি ইন্টু ডিই, তাহলে এম জি ইন্টু ডিই। তাহলে এখন এখানে টোটাল এনার্জি কতটুকু হয়, ইপি প্লাস ইকে, দ্যাট ইজ আওয়ার mg into cd plus mg into de, mg কমন নাও, cd plus de, তাহলে কত পাওয়া যায় খেয়াল করে দেখো, cd plus de, c থেকে d, d থেকে e, এই দুইটা যোগ করলে কত পাবো আমরা, ce পাবো না বা ec পাবো না, তাহলে আমরা লিখে দিতে পারি mg into ec বা ce। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে এ বিন্দুতে টোটাল এনার্জি ছিল mg into ec, আবার বি বিন্দুতেও টোটাল এনার্জি তুমি পেলা mg into ec। প্রমাণ হয়েছে তাহলে যে দুই ক্ষেত্রে যে শক্তি সংরক্ষণশীল মানে সংরক্ষিত থাকে। আই থিংক আমি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা। আর ফাইনালি লাস্টের বিন্দু একদম নিচের বিন্দুর জন্য তো তোমরা নিজেরাই বের করতে পারবা, একদম নিচের বিন্দুর জন্য তোমরা নিজেরাই বের করে ফেলতে পারবা। তাহলে এটাকে আমি একটা বক্সের মধ্যে দিয়ে দিই যাতে পরে বুঝতে পারো তোমরা। তাহলে এটা বি বিন্দুর জন্য শক্তি বের করেছিলাম আমরা এখানে, এবং আমরা ফাইনালি একটু সি বিন্দুর জন্য লিখে দিই। তাহলে সি বিন্দুর জন্য টোটাল এনার্জি E is equals to একবারে করি EP প্লাস EK, ইপিটা হচ্ছে 0 হবে কারণ সে তো তার ভূমি অবস্থানে চলে আসছে, সি বিন্দু যেহেতু তার ভূমি অবস্থা, সে ভূমি অবস্থানে চলে আসছে, তাহলে এবার ইপিটা 0 হবে। আর EK কত হবে, হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার, এটা 0 ছিল, প্লাস 2gh,
2 ইন্টু জি ইন্টু এইচ। এবার এইচ সে কতটুকু এইচ কভার করে আসছে? ই থেকে সি, রাইট? কারণ সে প্রথমে সি বিন্দুতে ছিল, সরি প্রথমে সে এ বিন্দুতে ছিল, তারপর সে এই বিন্দুতে বি এখানে চলে আসছে। তাহলে সে কতটুকু হাইট কভার করে এই পর্যন্ত আসছে? সে ইসি হাইট কভার করে এই পর্যন্ত আসছে। তাহলে ইসি, সো আলটিমেটলি এই আগের মতো 2 কাটা গিয়ে এখানে আমাদের থাকবে হচ্ছে এম জি ইন্টু ইসি। এখানেও আমরা টোটাল এনার্জি পেয়ে গেলাম এম জি ইন্টু ইসি। তাহলে এভাবে সরল দোলকের ক্ষেত্রেও শক্তির সংরক্ষণশীলতা নীতিটা প্রমাণ করা যায়। তাহলে আই থিঙ্ক আমি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করে ফেলেছি। আচ্ছা, হ্যাঁ, ফয়সাল আহমেদ কায়েস বলতেছো থ্যাঙ্কস ভাই, আজকে একটা নতুন কিছু শিখলাম। হ্যাঁ, নতুন কিছু তো আমরা অবশ্যই শেখাবো। আচ্ছা, একজন বলতেছো আব্দুর রউফ আনসারি, সি বিন্দুতে ইউ ইকুয়াল টু 0 কেন? কারণ সি বিন্দুতে তো ইউ 0 না ভাইয়া, এখানে তুমি তো ভুল বলছো। আব্দুর রউফ আনসারি বলছো সি বিন্দুতে ইউ ইকুয়াল টু 0 কেন? ইউ তো 0 না। এই যে সি বিন্দু, এখানে ইউ তো 0 না। সি বিন্দুতে আমার হাইটটা 0, এই জন্য গতি তার যে বিভব শক্তি সেটা শূন্য, ঠিক আছে? আর এ বিন্দুতে ইউ 0, হ্যাঁ এ বিন্দুতে ইউ 0 কেন 0? কারণ ওই যে তুমি এটাকে নিয়ে ছেড়ে দিতে হবে না তোমাকে, অবশ্যই এটাকে নিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে এই যে তুমি যে নিয়ে ছেড়ে দিবা, তাহলে ওই ছেড়ে দেওয়ার মুহূর্তে তার বেগ কি ছিল? শূন্য না? তুমি তো এখানে ধরে এখানে নিয়ে যাচ্ছ, ছেড়ে দিয়েছো, তাহলে এই যে মুহূর্তটা, এই মুহূর্তে কি তার বেগটা শূন্য না? আবার চিন্তা করতে পারো অন্যভাবে, দেখো সে যখন দুলতেছে কন্টিনিউয়াসলি, সে যখন ঝুলতেছে, তখন এই যে সে আবার সি বিন্দুতে আসলো, সি বিন্দুতে এসে সে একটা মোমেন্টের জন্য স্থির থাকবে না, কারণ সে তো এই দিক থেকে আসতেছিল, এই দিক থেকে এসে 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 আস্তে আস্তে সে স্থির হয়ে এই যে এখানে স্থির হয়ে গেল, আবার ব্যাক করবে। তাহলে এইভাবে এই যে এখানে সে স্থির হয়ে গেছিল, এই জন্য আমরা কি বলতে পারি, এখানে তার আদি বেগ ইউটা হচ্ছে শূন্য। কথাটা কি বুঝতে পারছো? এবং তার সর্বোচ্চ বেগ কোথায় বলো তো আমাকে? এতে তো তার বেগ সর্বনিম্ন শূন্য, আমি বললাম এতে তার বেগ সর্বনিম্ন শূন্য, এই বিন্দুতে তার বেগটা সর্বনিম্ন আমি বলেছি। আমাকে বলো একটু সর্বোচ্চ বেগ কোথায় হবে, এই যে বলতে পারো কিনা? সর্বোচ্চ বেগ হবে সি বিন্দুতে। কেন সি বিন্দুতে তার সর্বোচ্চ বেগ কেন? কারণ চিন্তা করে দেখো, যখন সে এতে ছিল তখন তার বেগ শূন্য ছিল, তাহলে সে যত নিচে নামবে তার বেগ বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে 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 এই যে সে সর্বোচ্চ নিচে চলে আসছে। এর নিচে কি সে যেতে পারবে? এর নিচে তো সে যেতে পারবে না, এরপর সে আবার উপরে ওঠা শুরু করবে। তাহলে এই যে তার সর্বোচ্চ নিচে নেমে আসলো, তাহলে সেক্ষেত্রে সে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করলো, সেক্ষেত্রে তার বেগটাও কি হবে? সর্বোচ্চ হবে। কথাটা বুঝাতে পারছি আমি? তাহলে তার সি বিন্দুতে বেগটা হবে সর্বোচ্চ, আমি লিখে দিই। হ্যাঁ, তাহলে এ বিন্দুতে বেগটা হবে সর্বনিম্ন বা 0, আর সি বিন্দুতে তার বেগটা হবে সর্বোচ্চ, এবং সেটা কত হবে? সেটা হচ্ছে এম জি ইন্টু ওই যে তার হাইটটা, ঠিক আছে? এম জি ইন্টু ইসি, এটা হবে তার সর্বোচ্চ, একটু ছোট করে দিই, এটা হবে তার সর্বোচ্চ এনার্জি। এখন এখানে চাইলে আরো কিন্তু কিছু কোয়েশ্চেন অনেক মজার করতে পারে। তোমাকে বলা হলো এইখান থেকে ধরো 10 মিটার উঁচুতে নিয়ে আমি ছেড়ে দিলাম, সরল দূরত্ব থেকে 10 মিটার উঁচু নিয়ে ছেড়ে দিলাম, তাহলে সি বিন্দু তার গতি শক্তি কত সেটা বের করো, সি বিন্দুতে তার বেগ কত সেটা বের করো। সেটা হচ্ছে তোমাদের জন্য রেখে দিলাম, মাথায় চিন্তা করো, ঠিক আছে? যে সে এই ধরো এই ভূমি এরকম অবস্থা ছিল, এখান থেকে আমি বললাম তাকে আমি এই যে ধরো 10 মিটার হাইটে বা ধরো 1 মিটার হাইটে নিয়ে ছেড়ে দিলাম। এখান থেকে ছেড়ে দিলে সে যখন সি বিন্দু অতিক্রম করবে তখন বেগ কত? এটা হচ্ছে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা আমি যদি লিখে দিই, তোমরা বাসায় ট্রাই করবা। সি বিন্দু থেকে এক মিটার দূরে নিয়ে এ বিন্দু থেকে
ছেড়ে দিলে সি বিন্দু অতিক্রমকালে সি বিন্দুতে তার বেগ কত, জাস্ট সিম্পলি বলে দিই তার বেগ কত। যারা আজকে নতুন শিখলা তারা এই কোশ্চেনটা একটু চিন্তা করবে বাসায়। ঠিক আছে, কোশ্চেনটা কি বললাম, সি বিন্দু থেকে 1 মিটার দূরে নিয়ে এই বিন্দুতে ছেড়ে দিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে সি বিন্দু অতিক্রমকালে বা সি বিন্দুতে তার বেগ কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, কিছু কোশ্চেন দেখি, এগুলো বাস্তব জীবনে কোনো কাজে আসবে? অবশ্যই আসবে। এটা কেমন কোশ্চেন করলাম, কে কোশ্চেন করছো এটা দেখি? শামিমা আক্তার, বাস্তব জীবনে কোনো কাজে আসবে মানে? তুমি যদি এটা পারো, এটা যদি কোশ্চেনে আসে, কোশ্চেন বাস্তব অ্যান্সার করতে হবে না? কোশ্চেন অ্যান্সার করতে হবে তো তোমাকে বাস্তব জীবনে, তাহলে সেই বাস্তব জীবনে তো কাজে লাগলো না, কোথায় কাজে লাগলো? তারপরে আবার তুমি যে মার্কসটা পাবা সেটা তো বাস্তবে, রাইট? তুমি তো আর মানে ইমাজিনারি কাল্পনিক জগতে মার্কস পাবা না। আবার তুমি যে মার্কস পেয়ে তুমি যদি রেজাল্ট ভালো করো, সেটা তোমার আব্বু খুশি হবে, তুমি খুশি হবে, সেটাও তো বাস্তব জীবনে, রাইট? তাহলে সব কিছুর উদ্দেশ্য, আমরা যা কিছু শিখতেছি না কেন সবকিছু আসলে বাস্তব জীবনের জন্য, আমাদের বাস্তবে জীবনে চলার জন্য, আমাদের জীবনকে পৃথিবীতে সার্ভাইভ করার জন্য আমরা এগুলো শিখতেছি, পাস করার জন্য বলতে পারো কাইন্ড অফ। ঠিক আছে, এটা তো আমাদের আর এখন বলবে না পেন্ডুলামের বেগ কত বের করো, বাট এটা করলে তুমি পাস করতে পারবা, পাস করলে তুমি একটা ভালো জায়গায় যেতে পারবা। ঠিক আছে, একটা অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবা, লজিকটা তুমি বুঝবা। ঠিক আছে, এই যে লজিকটা বুঝলা তুমি, শক্তিটা কনভার্ট হলো, একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কনভার্ট হলো, এই কনভার্সনের লজিকটা তুমি বুঝলা। আন্দাজে যা সূত্র দেখে তুমি অ্যান্সার করে ফেললা না, তুমি বুঝলা এই শক্তিটা বৃহৎ শক্তিটা গতি শক্তিতে কনভার্ট হয়েছে, আবার গতি শক্তিটা বৃহৎ শক্তিতে কনভার্ট হয়, সেখান থেকে আমি বেগ বের করতে পারি। এই যে অবজারভেশনটা, এটা তোমাকে চিন্তা করতে হেল্প করবে সামনে। তুমি যখন ইঞ্জিনিয়ার হবা, তুমি যখন কোনো সাহিত্যিক হবা, তুমি যখন কোনো কিছু চিন্তা করবা ভবিষ্যতে, তখন তুমি সবসময় এই জিনিসটা লজিক মাথায় রাখবা, শক্তি সংরক্ষণশীলতা নীতি, শক্তি সবসময় কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এবং এগুলো তোমাকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে হেল্প করবে। ঠিক আছে, ওয়েল, ক্লাসটা আবার করা লাগবে। হ্যাঁ, যারা ই করো নাই, কি বলে, মনোযোগ দাও নাই, তাদের জন্য ক্লাসটা আবার করতে হবে। বাট এখানে কিন্তু আমি খুব ভালো একটা জিনিস শিখেছি, যারা করছো তারা বলছো যে হ্যাঁ বুঝতে পারছি। ওয়েল, আবির হাসান বলতেছো জো জো ছিল ভাইয়া, আচ্ছা ঠিক আছে। তাসফিয়া বলতেছো ক্লিয়ার ভাইয়া, ওকে, আই থিঙ্ক এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে, নতুন একটা জিনিস শিখলাম। আমরা সামনে যাই, হ্যাঁ সামনে যাই। একজন মাহমুদ হাসান নায়ান বলতেছো তাহলে সি তে ই কে, তাহলে সি এর ই কে তে জিরো কেন? ওই যে আবার এক কথা বলতেছো ভাইয়া, সি তে তো ই কে জিরো না। আচ্ছা, বুঝতে পারছি তোমার কোশ্চেনটা হচ্ছে তুমি বলছো সি বিন্দুতে ভাইয়া, সি বিন্দুতে ই কে যখন ক্যালকুলেশন করছি তখন সেখানে আমি জিরো স্কয়ার কেন দিচ্ছি? কারণ সে কোথা থেকে এসেছিল, আমি তো ক্যালকুলেশন করছি সে কোথা থেকে এসেছিল, এ থেকে এসেছিল, চিন্তা করছি এতে তার অবস্থা কি ছিল, আদিবেগ শূন্য ছিল না, এই জন্য সি তে ই কে ক্যালকুলেশন করার জন্য আমি এখানে ইউ কে জিরো ধরছিলাম। বোঝাতে পারছি? এখন তোমার যদি মনে হয় যে না ভাই আমি আপনার মতো করবো না, আমি অতিরিক্ত পণ্ডিত, হ্যাঁ আমি বেশি পণ্ডিত, তো বেশি পণ্ডিত হলে সমস্যা নেই, বেশি পণ্ডিতগিরি করো, কোনো সমস্যা নেই। তুমি বি তে বেগ ধরে চিন্তা করো, তুমি চিন্তা করো এবার, তুমি আগে ছিলা বি তে, তুমি এখন আসবা সি তে, তাহলে এখন তোমাকে আবার বি এর জন্য আদিবেগটা বের করে আনতে হবে, সেই আদিবেগ বের করে তারপর বি আর সি এর মাঝখানে এই ডিসি এই দূরত্বটা হিসাব করে ক্যালকুলেশন করতে হবে। সোজা কথা, তুমি যেভাবে ক্যালকুলেশন করো না কেন ক্যালকুলেশন একই আসবে সবসময়। বাট পণ্ডিত হলে এটা করতে পারো, ঠিক আছে? বা পণ্ডিত না, আমি এরকম আসলে মাঝে মাঝে করতাম, আমি যখন কলেজে বা বলো স্কুলে বলো পড়তাম, তখন আমি সবসময় জিনিসটা ট্রাই করতাম যে একটু অন্যরকম ভাবে চিন্তা করে অন্যরকম ভাবে ম্যাথ করলে কেমন হয়। সবাই তো এভাবে করবে আমি জানি, বাট আমি একটু ইচ্ছা করে অন্যরকম ভাবে করতাম। টিচারকে বুঝাইতে হবে যে আমি বেশি বুঝি, আমি যে বেশি বুঝি, আমি এত কষ্ট করে শিখছি জিনিসটা, এটা বুঝাইতে হবে না টিচারকে। এই জন্য আমি কি করতাম জানো, একটু অন্যরকম করে ম্যাথটা করতাম, অ্যান্সার কিন্তু সেমই আসতো, বাট আমি ইচ্ছা করে একটু অন্যরকম করে করতাম যাতে টিচারের চোখে আমি পড়ি, টিচার আমাকে মনে রাখে হ্যাঁ এই ছেলেটা একটু অন্যরকম জিনিস। ঠিক আছে, এবং সত্যিকার এটা হয়েছিল, আমার লাইফে হয়েছে, আমি করছি। টিচার আইসা ক্লাসে আইসা আমার মানে আমাকে কেউ চিনতো না, আমি নতুন স্কুলে গেছি, বিশাল স্কুল, শত শত স্টুডেন্ট, একটা ম্যাথ করে আসছি প্রথম পরীক্ষায়, তখন টিচার এসে বলতেছে হুট করে, আমি চিনিও না, আমাকে গোনার কথাও না, এসে বলতেছে ইমরান মোস্তফা কে, দাঁড়াও। আমি পিছনে বেঞ্চ থেকে দাঁড়াইছি,
এই যে শত শত স্টুডেন্টের মাঝখানে আমি আলাদা হয়ে গেলাম কিভাবে? এই পণ্ডিতগিরি করে। সো তোমরাও এই পণ্ডিতগিরি কিন্তু মাঝে মাঝে করতে পারো, ঠিক আছে? এটা তো পণ্ডিতগিরি, তুমি তুমি জানো, তোমার নলেজ আছে, তুমি অ্যাপ্লাই করলে অসুবিধা নেই। হয়তো তুমি একটু অন্যরকম করে করছো, সময় লাগছে বেশি, বাট তুমি তো করতে পারছো, ওইখানেই তোমার ক্রেডিট, ঠিক আছে? ওইখানে তুমি সবার থেকে আলাদা হয়ে গেলা, হাজার হাজার স্টুডেন্ট থেকে তুমি আলাদা হয়ে গেলা, এবং যখন এই হাজার হাজার স্টুডেন্ট থেকে তুমি আলাদা হয়ে যাবা তখনই তুমি স্পেশাল হয়ে যাবা। বুঝতে পারছো? সো স্পেশাল হতে হবে আমাদের, স্পেশাল হলেই স্পেশাল জায়গায় যাওয়া যাবে, আর তখনই স্পেশাল মানে যে অনারিয়াম যেটা, মানে তুমি সম্মান যেটা সেটা পাবা। আই থিঙ্ক আমি ক্লিয়ার হয়ে গেছি কথাটা। ওকে, তোমাদের অনেক কিছু কথাবার্তা বললাম। আচ্ছা, অনেক অ্যান্সার দিয়ে দিছো, হ্যাঁ থ্যাংক ইউ। তোমার অ্যান্সারটা দাও, ভিটা কত হবে? আমি একটু দেখি তোমরা কি বলতে চাচ্ছ। আচ্ছা, সবাই অনেক কোশ্চেন করে ফেলছো। বিভব শক্তি হবে বস্তুটার, অসাম স্পিচম্যান। আচ্ছা, জেসমিন রহমান বলতেছো ভাইয়া কি ব্যাক বেঞ্চার? আচ্ছা, আমি ব্যাক বেঞ্চার, আসলে আমার হিস্ট্রিটা অনেক মানে স্টিপ, হ্যাঁ স্টিপ, স্টিপ বলবো না আসলে, নর্মালি বলবো, ঠিক আছে? আমি পিছনে বসতাম, হ্যাঁ মাঝখানের দিকে বসতাম, আমি সামনের দিকে বসা পছন্দ করতাম, ঠিক আছে? আমার ভালো লাগতো না। তুমি যদি ভালো স্টুডেন্ট হও, তুমি যে কোনো জায়গায় বসে ভালো কিছু করতে পারো, বাট আবার ক্লাসেরও ব্যাপার স্যাপার আছে, স্টুডেন্টরা পিছনে চিলাচিলি করে, সামনে আবার একটু সবাই মনোযোগী থাকে। ব্যাপারটা হচ্ছে তোমার ভিতর তুমি কি জিনিস, হ্যাঁ তুমি কি জিনিস তুমি যদি জানো, তুমি যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবা। ইভেন আমি পিছনে বসতাম যে আমাকে কেউ কথাবার্তা বলবে না, আমি একা ধীরে নিজের মতো করে পড়াশোনা করতে পারবো, আবার মাঝে মাঝে কিছু এনজয় করবো, সামনের জিনিসগুলো এনজয় করবো। সো ওরকম আর কি। ওকে ফাইন, অ্যান্সারটা করে, অ্যান্সারটা আমি আজকে করবো না তো, বেক কত অ্যান্সারটা আমি আজকে করবো না, এটা তোমাদের হোমওয়ার্ক। নতুন জিনিস শিখছো, অনেকে করে না, অনেকে শিখে নেয়, মানে অনেকে ক্লাসটা আবার রিভিউ করবে, তারা রিভিউ করুক, আমি তো আবার ব্যাক করবোই, আমি তোমাদের সাথে আছি, সমস্যা নেই। সামনে যাই, অনেক কিছু বাকি আছে। আচ্ছা, ভর শক্তি সম্পর্ক আর হচ্ছে কর্মদক্ষতা দিয়ে আজকে চ্যাপ্টার শেষ করবো। ভর শক্তি সম্পর্ক। আচ্ছা, ভর শক্তি সম্পর্ক ব্যাপারটা কি? ভর এবং শক্তি একটা আরেকটার সাথে রিলেটেড, ঠিক আছে? ভরকে ভাঙলে শক্তি পাওয়া যায়, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ভর শক্তি সম্পর্ক। আচ্ছা, ইন্দ্রমি একটা কথা মনে পড়লো হঠাৎ করে, লাস্ট ক্লাসে কে জানি একজন বলতেছিলা, একজন বলতেছিলা যে ভাইয়া একটা ভুল করছে, কি জানি ভুল করছে বললা, যে আমি যখন বিভব শক্তি ক্যালকুলেশন করতেছি, এই অবজেক্টটাকে এখান থেকে যখন আমি এখানে উঠাচ্ছি, তখন কে জানি একটু বললা যে ভাইয়া ইপিটা তো হয় নাই, ইপি ইকুয়াল টু আমি বলছি এমজিএইচ, কৃত কাজ, হ্যাঁ ডাব্লিউ ইকুয়াল টু আমি বলছি ইপি ইকুয়াল টু এমজিএইচ, কৃত কাজ, এটা হয় নাই। সে বলছে যে ভাইয়া কি জানি বলছিলা যে সে তো সমান, আমি যদি কি বলে, হ্যাঁ আমি বলছিলাম অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ, অভিকর্ষ বলের সমান বল দিই তাহলে তো সে অবস্থান পরিবর্তন করলো না, এটা তো ভাই হয় নাই। তো ব্যাপারটা হচ্ছে, যখন তুমি এই বস্তুটাকে ধরে এখান থেকে এখানে নিলা, সোজাসুজি কিন্তু তুমি নিয়েছো, তাহলে তোমার থেকে একটা শক্তি বস্তুতে চলে গেছে। আমি বলেছি ওই শক্তিটা হচ্ছে কি, বিভব শক্তি, এবং এই শক্তিটা কতটুকু, যেটা আমি বের করতে চাচ্ছিলাম, বলছিলাম যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, এবং সেই এফ ইকুয়াল টু আমি বলছি এমজি। এখন তোমরা কি জানি বললাম যে ভাই এমজি তো হবে না, এমজি হলে তো সমান বলই হইলো, তাহলে বস্তুটা নড়বে কিভাবে, বস্তুটা নড়বে কিভাবে? প্রথম কথা হচ্ছে, যখন বস্তুটা যে বেজ অবস্থায় ছিল, ভূমি অবস্থায় ছিল, ভূমি অবস্থা থেকে এই অবস্থায় গেছে, এখন তুমি তো বস্তুটাকে ওখানে নিয়ে স্থির রেখেছো, তুমি তো গতিশীল করো নাই, গতিশীল করো, প্রথমত চিন্তা করো, গতিশীল করো নাই, তুমি ওখানে নিয়ে স্থির রেখে দিয়েছো, তাহলে সেক্ষেত্রে ন্যূনতম মিনিমাম কতটুকু শক্তি লাগবে? অবভিয়াসলি মিনিমাম শক্তিটা লাগবে বস্তুর ওজনের সমান বল তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ওজনের সমান বল তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তারপর এক্সট্রা শক্তি যে ওই যে এইচ গুণ করতেছো, তুমি তো এমজি নিচ্ছ, এটা তো একটা বল, এমজি সমান বল দিলে একটা ব্যালেন্স হবে, দ্যাট মিনস একটা ব্যালেন্স হলো, এমজি বলটা যখন তুমি নিচের দিক থেকে দিলা, তখন তার ওজনটা ব্যালেন্স হলো, ডাব্লিউটা কাজ করতেছে নিচের দিকে, তুমি উপর দিকে এমজি বলটা দিলা, তখন এই দুইটা বল ব্যালেন্সড। এখন তুমি কি করলা, ওই এইচ উচ্চতা নিয়ে গেলা, যখন ওই এইচ উচ্চতাটার কারণে শক্তিটা তোমার ওখানে কি হলো, ট্রান্সফার হয়ে গেল তোমার থেকে, ঠিক আছে? একটা কাজ হলো। এখন তুমি বললা যে ভাইয়া আমি যদি এমজি বড় না হয় তাহলে কিভাবে হবে,
হ্যাঁ, তুমি যদি এমজি বড় দিতে পারে, এর থেকে বেশি বল দিতে পারো, অবভিয়াসলি ভালো, তাহলে বস্তুটা আরো উপর দিকে চলে যাবে। বাট মিনিমাম কতটুকু লাগবে? মিনিমাম এই এমজি বলটা লাগবে তোমাকে বস্তুটাকে উপরের দিকে ওঠাতে, বুঝতে পারছো? এবং সেই মিনিমাম এনার্জিটাই ওখানে স্টোর থাকে। এখন তুমি বলো যে ভাই না, আমি এম এর থেকে বেশি বল দিলাম, ওজন হচ্ছে, ধরো তার ওজন হচ্ছে 10 কেজি ওয়েট, এটা হচ্ছে তার ওজনের ফোর্স, নিচের দিকে কাজ করতেছে, আমি 100 কেজি ওয়েট এই বলটা বা এই ওজনটা আমি নিচের দিক থেকে উপরের দিকে দিলাম, ঠিক আছে? 100 কেজি ওয়েট নিচের থেকে উপরে দিকে, অবশ্যই তাহলে বস্তুটা আর ভূমি থেকে একদম অনেক উপরে চলে যাবে। কথাটা বুঝতে পারছো? তুমি যতটুকু শক্তি দিবা সে ততটুকু উপরে উঠবে। তুমি যদি মিনিমাম এমজি শক্তিটা দাও, এমজির সাথে একটু এইচ গুণ করে যে শক্তিটা হয় সেটা দাও, তাহলে সে এইচ উচ্চতা পর্যন্ত উঠবে। কথাটা বোঝা গেছে? এটা গত ক্লাসে একজন বলছিলাম। আচ্ছা, ওটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে, বৃহস্পতি ক্যালকুলেশনটা বললাম। এখানে আমরা চলে আসি ভরশক্তি সম্পর্ক। তাহলে বলা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন, তোমরা প্রায় নিউক্লিয়ার রিয়াকশন দেখে থাকবা, হ্যাঁ, প্রায় তোমরা নিউক্লিয়ার রিয়াকশন দেখে থাকবা বা বইয়ে অনেক জায়গায় দেখেছো নিউক্লিয়ার রিয়াকশন। তো নিউক্লিয়ার রিয়াকশন কি হয়? নিউক্লিয়ার রিয়াকশনে কি হয়? আমরা যদি ফিশন এনার্জিটা বিক্রিয়াটা দেখি, ফিশন রিয়াকশনটা দেখি, ফিশন রিয়াকশনে কি হয়? ফিশন রিয়াকশনের ক্ষেত্রে একটা আমাদের কাছে ইউরেনিয়াম থাকে, সেই ইউরেনিয়ামটা একটা অ্যাক্সিলারেটেড নিউট্রন, দেখো এই যে এখানে আমাদের ভালো করে দেওয়া আছে, অ্যাক্সিলারেটেড নিউট্রন, একটা নিউট্রন এসে একটা ইউরেনিয়ামকে হিট করতেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি। একটা অ্যাক্সিলারেটেড নিউট্রন, একটা নিউট্রন দিয়ে আমি একটা ইউরেনিয়ামকে বাড়ি দিলাম, বাড়ি দিলে কি হচ্ছে, জি মানে ইউরেনিয়ামটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে বেরিয়াম এবং একটা হচ্ছে ক্রিপ্টন। এই দেখো দুইটা সংখ্যা ভাগ হয়ে যাচ্ছে, প্লাস 3টা নিউট্রন তৈরি হচ্ছে, দেখছো? তাহলে যখন তুমি একটা বড় অ্যাটমকে একটা নিউট্রন দিয়ে, ছোট একটা নিউট্রন দিয়ে বাড়ি দিবা, তখন সেটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কাছাকাছি ভর সম্পন্ন দুইটা বস্তু তৈরি হবে, দুইটা আলাদা ভিন্ন ভিন্ন মৌল তৈরি হবে, এবং দেখা যাবে কিছু শক্তি নির্গত হয়। এখন দেখা যাবে কিছু শক্তি নির্গত হবে, তারপর সেই শক্তিটা কি হচ্ছে, পরিবেশে মুক্ত হয়ে যাচ্ছে, এবং এটা আসলে আমরা ওই নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট আছে সেই পাওয়ার প্ল্যান্ট থেকে শক্তিগুলো পাই, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে সেই শক্তিগুলো আমরা পাই, ঠিক আছে? ইভেন এটা যেটা হয়, আমাদের যেই সূর্য আছে, সূর্যের মধ্যে কিন্তু আমাদের রিয়াকশন হচ্ছে, কন্টিনিউয়াসলি রিয়াকশন হচ্ছে, দেখা যায় দুটো ভিন্ন মৌল একত্রিত হয়ে আমাদের সরি কতগুলো ভিন্ন মৌল একত্রিত হয়, নতুন মৌল গঠিত হয়, তখন ওখানে একটা এনার্জি রিলিজ হয়, এবং এনার্জিটা কি আসলে? সেই এনার্জিটা হচ্ছে ডেল্টা এম, সেই এনার্জিটা হচ্ছে ডেল্টা এম, সেই এনার্জিটা হচ্ছে ডেল্টা এম, সেই এনার্জিটা হচ্ছে ডেল্টা এম। তাহলে এই যে ডেল্টা এমটা, এটা কি হচ্ছে, ইজ ইকুয়ালস টু, আমরা ফর্মুলা শিখেছি, ইজ ইকুয়ালস টু ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। তাহলে এইভাবে একটা ডেল্টা এম ভরের একটা ক্ষুদ্র অংশ শক্তিতে কনভার্ট হয়, এবং এটা আসলে অনেক শক্তি। আইনস্টাইন এই ফর্মুলাটা দিয়েছিল, ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার, ডেল্টা এমসি স্কোয়ার, এবং এটার ডিটেলস আমি যাচ্ছি না, বাট সেই ডেল্টা এমটা আসলে কি, ওই যে একটা বড় বললাম আমাদের মৌল ছিল, বড় একটা মৌল ছিল ইউরেনিয়াম, সেই ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে আমি হিট করলাম, ইউরেনিয়ামটা দুইটা ছোট ছোট ভরে ভাগ হয়ে গেল, প্লাস ছোট ছোট 3টা নিউট্রন পাওয়া গেল। তাহলে আমার বাম পাশে ছিল একটা ছোট নিউট্রন, এবং এখানে ছিল একটা বড় মৌল, বাড়ি দিলাম, ভেঙে গেল, দুটো আলাদা মৌল তৈরি হলো, 3টা ছোট ছোট নিউট্রন তৈরি হলো। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বাম পাশের ভরগুলোকে ক্যালকুলেশন করি টোটাল ভর, আর ডান পাশের ভরগুলোকে ক্যালকুলেট করি টোটাল ভর, তাহলে দেখা যাবে এই দুইটা ভরের মাঝখানে একটা পার্থক্য আছে, একটা ভর হারাই গেছে। ভর কি হারানো সম্ভব? ভর তো হারানো সম্ভব না। যে ভরটা এখানে পার্থক্য আছে, ধর এখানে এম আর এখানে হচ্ছে ধরো এম ড্যাশ, একটা রিঅ্যাকশন ভর চেঞ্জ হয় না, আমরা তো বলতে ভর তো কখনো চেঞ্জ হবে না, হারাই গেল, এটাকে বলা হচ্ছে হারিয়ে যাওয়া ভর, যেটাকে আমরা ডেল্টা এম বলতে পারি। সেই ডেল্টা এমটা কি হবে, শক্তি হিসেবে পরিবেশে মুক্ত হবে, যেটা এনার্জি। মূলত মেইনলি বলা হয় ওই যে তোমার কি হচ্ছে, আমাদের ইউরেনিয়ামকে ভাঙা হচ্ছিল যে ফিশন রিঅ্যাকশনটা, ওই ফিশন রিঅ্যাকশনে প্রায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি তৈরি হয়, এবং 200 মেগা ইলেকট্রন ভোল্ট আসলে কত এনার্জি সেটা
একটু চিন্তা করলেই বের করতে পারবা। মেগা ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্ট হচ্ছে একটা ইউনিট, মানে কাজের ইউনিট। 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়ালস টু 1.6 into 10 ইনভার্স 19 জুল। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট এবং জুলের মাঝখানে সম্পর্ক। 1 ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে একটা কাজের, যেমন তুমি আমরা বলতে পারি যে সেন্টিমিটার, সেন্টিমিটার সমান কত, 1 সেন্টিমিটার সমান কত, 0.01 মিটার না? যেমন সেন্টিমিটারের সাথে মিটারের সম্পর্ক, ঠিক সেম ভাবে তুমি ইলেকট্রন ভোল্টের সাথে, ইলেকট্রন ভোল্ট একটা একক, আবার জুলও একটা একক, সেই জুলের সাথে ইলেকট্রন ভোল্টের সম্পর্ক হচ্ছে এটা। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 into 10 ইনভার্স 19 জুল। ঠিক আছে, তাহলে এই যে একটা নিউক্লিয়ার বিক্রিয়া হলো, নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কিছু শক্তি হারিয়ে যাচ্ছে, যেই কিছু ভর হারিয়ে যাচ্ছে, যেই হারিয়ে যাওয়া ভর E is equals to ডেল্টা mc স্কয়ার, এই শক্তি রূপে পরিবেশে মুক্ত হয়ে যায়। এটাকে আসলে বলা হচ্ছে ভর শক্তি সম্পর্ক। এবং এই ফান্ডামেন্টালটা ইউজ করেই আমাদের নিউক্লিয়ার রিঅ্যাকশন বলো বা সূর্যের মধ্যে যে বিক্রিয়াগুলো বলো, সেই বিক্রিয়াগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি হচ্ছে। ফাইনালি আমি জাস্ট একটা ক্ষমতা এবং কর্মদক্ষতা দিয়ে শেষ করব। ক্ষমতা এটাকে পি দিয়ে ডিফাইন করে, আর কর্মদক্ষতা এটাকে আমরা ইটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। ক্ষমতা ইজ ইকুয়ালস টু বলা হচ্ছে পি ইজ ইকুয়ালস টু W/T। এই যে তুমি কাজ করলা, একক সময়ে যতটুকু কাজ করতে পারো, একক সময়ে যতটুকু কাজ করা সম্ভব, দ্যাট ইজ আওয়ার ক্ষমতা। এবং ক্ষমতা নরমালি আমরা কার ক্ষমতা বের করি? কোন একটা মোটরের ক্ষমতা বের করি। হ্যাঁ, মোটর কতটুকু কাজ করতে পারতেছে, বা তোমারও কিন্তু ক্ষমতা আছে। তুমি ধরো 100টা ইট নিয়ে ছাদে উঠাতে পারো, তোমার লাগে 10 মিনিট। আবার আরেকজন এই 100টা ইট ছাদে নিয়ে যেতে পারে হয়তো 2 মিনিটে বা 5 মিনিটে। তাহলে সেক্ষেত্রে এই কতটুকু সময়ে তুমি কতটুকু কাজ করতে পারছো, তাহলে ক্ষমতা হচ্ছে তোমার কি বলতে পারবো যে কাজের হার, রাইট? তুমি একক সময়ে কতটুকু কাজ করতে পারো সেটা। তাহলে ক্ষমতা দিয়ে কোনো বস্তুর কাজের দক্ষতা বোঝানো হয়, কে বেশি এফিশিয়েন্ট সেটা বোঝানো হয়। ঠিক আছে, যে তাহলে এবং ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এবং আলটিমেটলি কর্মদক্ষতা ইটা ইজ ইকুয়ালস টু হচ্ছে, তুমি কি করলা, ওই যে বললাম সবসময় কি হয়, কিছু লস হয়ে যায়, রাইট? আমরা জানি পরিবেশে কিছু লস হয়, বা যখন আমরা কোনো কাজ করি হয়তো কিছু, সবসময় আমরা কনভার্সনটা করতে পারি না। শক্তি তো কি হয়, এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যায়। বাট এই যে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে গেল, এটা কিন্তু দেখা যায় টোটালি আমরা যে শক্তিটা পাওয়া উচিত সেটা পাই না, অন্য কোনো ভাবে চলে যায়। যেমন তুমি মোটরে কি করলা, কারেন্ট দিয়ে মোটর দিয়ে পানি তুললা, ঠিক আছে, বাট দেখা যায় মোটর যে শক্তিটা খরচ করতেছে সে ততটুকু আউটপুট দিতে পারছে না। কেন? কারণ অবশ্যই মোটরের কিছু কি আছে, লিমিটেশন আছে, বা মোটর নিজে চলতে কিছু শক্তি ব্যয় হচ্ছে, বা ওখানে তাপ শক্তি তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে কি হচ্ছে, আমি একটা শক্তি দিলাম, আমি বিদ্যুৎ শক্তি দিলাম, সে বিদ্যুৎ শক্তিটা মোটর নিজে কতটুকু খরচ করলো, তার সাথে সাথে কিছু শক্তি তাপ হয়ে পরিবেশে চলে গেল, আর বাকি শক্তিটুকু দিয়ে সে কাজ করলো। তাহলে এই যে আমি ইনপুট দিলাম এবং আউটপুট পেলাম, এই ইনপুট এবং আউটপুটের রেশিওটাকে বলা হচ্ছে কি? কর্মদক্ষতা। ইনপুট এবং আউটপুটের আমাদের এই যে রেশিওটা বের করি আমরা, কতটুকু এফিশিয়েন্ট সে, কতটুকু দক্ষ, এটাকে বলা হচ্ছে তার কর্মদক্ষতা। তাহলে আমরা কর্মদক্ষতা ইজ ইকুয়ালস টু বলতে পারি যে আমরা কতটুকু আউটপুট পেলাম বা কতটুকু ইনপুট দিলাম ইনটু তাদের পার্সেন্টেজ। এবং এই ইটা ইজ ইকুয়ালস টু তুমি বলতে পারো যে তাহলে পি আউট, কতটুকু ক্ষমতা তুমি আউটপুট পেলা এবং কতটুকু ক্ষমতা তুমি ইনপুট দিলা, ইনটু 100%। অথবা তুমি বলতে পারো ইটা ইজ ইকুয়ালস টু কতটুকু কাজ তুমি আউটপুট পেলা, কতটুকু কাজ তুমি ইনপুট দিলা, ইনটু 100%। এবং সেই কাজ বা ক্ষমতা এটাকে আবার ভাঙানো যায়। ক্ষমতা ইকুয়াল টু আমরা বললাম, ক্ষমতা ইকুয়াল টু আসলে কত, ওই যে পি ইকুয়াল টু আমরা তো মাত্রই বললাম W/T। আবার W ইকুয়াল টু আবার আমরা বললাম কাজ, কৃত কাজ হচ্ছে কি F * S/T। আবার সেই F কে আমরা কি বলতে পারি, mg * S/T। এবং সেই mg, m কে আবার ভাঙায় লেখা যায় ρ * V g S/T। এইভাবে নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কিভাবে এই ক্ষমতাটাকে ইউজ করে আমরা অনেক জায়গায় চলে যেতে পারি। ঠিক আছে, আজান দিচ্ছে, আজানের জন্য আমরা 1-2 মিনিট একটু ওয়েট করি। ইন দ্য মিন টাইম তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমরা আজকের ক্লাস
শেষ করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, আজান শেষ হয়ে গেছে, তো আই থিঙ্ক অনেকক্ষণ আমরা ক্লাস করছি, তো তোমরা ভাইয়া এন্ড করেন ক্লাস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি ভাইয়া, তোমাদের সময় বেশি নিয়ে নিয়েছি, আমি আরো অনেক কিছু শেখানোর চিন্তা ভাবনা করেছি, বাট আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ ম্যাথ গুলো দেখবো। আর ইন দ্য মিন টাইম তোমরা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো ভাইয়াকে, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। ভয়েসটা এখনো প্রবলেম করতেছে, কষ্ট দিচ্ছে আমাকে। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবা। ঠিক আছে, হ্যাঁ আমরা মিটিংটা শেষ করতে পারি। আই থিঙ্ক আমাদের ক্লাসটা শেষ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ। আজকের ক্লাসটা এই পর্যন্তই হলো। আল্লাহ হাফিজ সবাইকে।